নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের বিক্রমকে দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা কয়েকটি গল্পও শুনেছি আমরা। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের ঊনবিংশ পর্ব। আজকের গল্পের নাম হরিদত্তের পিণ্ডদান। সেকালে কুবলয়পুরে ধনপতি নামে এক ধনী বণিক ছিল। ধনবতী নামে তার একটি সুন্দরী মেয়ে ছিল। ধনপতি তার মেয়েকে বণিকপুত্র গৌরীদত্তের সাথে বিয়ে দেয়। বিয়ের কয়েক বছর পর ওদের একটি মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় মোহিনী। গৌরদত্তের মৃত্যু হলে আত্মীয় স্বজনরা ধনবতীর কাছ থেকে সমস্ত ধনসম্পত্তি কেড়ে নেয়। নিরুপায় ধনবতী এক অমাবস্যার রাতে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে রওনা দেয়। অন্ধকারে পথ চলতে গিয়ে ধনবতী ভুল পথে এক শ্মশানে গিয়ে হাজির হল। সেখানে এক চোর রাজার আদেশ মতো শুলে চড়েছিল। তখনও সে বেঁচে আছে। অন্ধকারে ধনবতীর সঙ্গে চোরের ধাক্কা লাগে। চোর করুণ স্বরে বলল, এত কষ্টের মধ্যেও আবার কষ্ট দিলে? কে তুমি? এই কথা শুনে ধনবতী বলল, আমি জেনে শুনে তোমাকে কষ্ট দিইনি। এই অন্ধকারে তোমাকে দেখতে পাইনি। আমাকে ক্ষমা করো। তুমি কেন এই অন্ধকারে রাতে এত কষ্ট পাচ্ছ? চোর বলল, আমি জাতিতে বণিক। চুরির অপরাধে রাজা আমাকে শুলে চড়িয়ে দিয়েছেন। 3 দিন ধরে শুলে চড়ে আছি, তবুও মরছি না। এক জ্যোতিষী আমাকে বলেছিল অবিবাহিত অবস্থায় আমার মৃত্যু হবে না। আমি যে এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। একমাত্র তুমিই পারো আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। তুমি যদি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও, তাহলেই আমি মুক্তি পাব। আমার অনেক ধন সম্পত্তি আছে, সব তোমার মেয়েই পাবে। চোরের এই সব কথা শুনে ধনবতী রাজি হয়ে মেয়েকে চোরের সাথে বিয়ে দিল। তবে ধনবতী চোরকে বলল, বিয়ে হলেই তুমি মারা যাবে, কিন্তু আমার নাতি হবে কেমন করে? চোরটা কাতর স্বরে বলল, আমি অনুমতি দিয়ে যাচ্ছি। তোমার মেয়ে বড় হলে তাকে কোনো ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দেবে, তাহলেই তুমি নাতি নাতির মুখ দেখতে পাবে। আর শোনো, ওই যে দূরে গ্রামটা দেখছো, সেখানে আমার বাড়ি। বাড়ির পূর্ব দিকে কুয়োর কাছে একটা বট গাছ আছে। তার নিচে আমার সমস্ত ধনরত্ন আছে, তুমি সেগুলো নিয়ে নাও। এই কথাগুলো বলে চোরটি মারা গেল। ধনবতী চোরের কথা মতো বট গাছের নিচে থেকে সমস্ত ধনরত্ন নিয়ে বাপের বাড়িতে গেল। সেখানে সুখে তাদের দিন কাটতে লাগলো। দেখতে দেখতে মোহিনী বড় হলো। একদিন জানালা দিয়ে এক ব্রাহ্মণ কুমারকে দেখে তার খুবই পছন্দ হলো। মোহিনী সখীকে দিয়ে ব্রাহ্মণ কুমারকে ডেকে মার কাছে নিয়ে গেল। সেখানে ব্রাহ্মণের থাকার ব্যবস্থা করল। তারপর ধনবতী ওই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তার মেয়ে মোহিনীর বিয়ে দিলেন। কিছুদিন পর ওদের এক পুত্র সন্তান হলো। মোহিনী একদিন স্বপ্ন দেখল মহাদেব ওকে বলছেন, তোমার সন্তানকে 1000 মোহরের সাথে একটা পেটরায় ভরে রাজপ্রাসাদের সদর দরজার সামনে রেখে এসো। কারণ অপুত্রক রাজা তোমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবে। তাছাড়া ভবিষ্যতে তোমার ছেলেই রাজা হবে। স্বপ্ন দেখে বাবা মাকে বলল। তারপর ছেলেকে পেটরায় ভরে
1000 মোহর নিয়ে রাজপ্রাসাদের সদর দরজায় রেখে এলো। এদিকে রাজাও এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক দিব্য পুরুষ তাকে বলছেন, মহারাজ, এক শিশু তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। দেরি না করে তাকে গ্রহণ করো ও নিজের সন্তানের মতো মানুষ করো। ভবিষ্যতে সেই হবে রাজা। এই স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে গেল। তিনি রানীকে সব কথা বললেন। তারপর রাজা ও রানী দুইজনে মিলে প্রাসাদের বাইরে এসে দেখেন সত্যি স্বপ্নের কথা সবই মিলে যাচ্ছে। একটা প্যাটরায় একটা শিশু শুয়ে আছে, আর তার গায়ে চারিদিক থেকে আলোর জ্যোতি বের হচ্ছে। রানী খুশি হয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন। রাজা 1000 মোহর নিয়ে প্রাসাদে ঢুকলেন। তিনি পণ্ডিতদের ডেকে ছেলেকে দেখালেন। তারা সবাই বললেন, এ ছেলে সত্যি রাজার যোগ্য উত্তরাধিকারী। এই শিশু একদিন পৃথিবীর অধীশ্বর হবে। সেই ছেলের নাম রাখা হলো হরিদত্ত। সত্যি তাই হল। হরিদত্ত সমস্ত বিদ্যায় দক্ষ হয়ে উঠল। রাজার মৃত্যুর পর হরিদত্ত রাজা হলেন। কিছুদিন পর হরিদত্ত তীর্থযাত্রায় বেরিয়ে শেষে গঙ্গায় এসে ফল্গু নদীর তীরে শ্রাদ্ধ করে পিণ্ডদানে বসলেন। হরিদত্ত যখন পিণ্ডদানে বসলেন, তখন জল থেকে 3টি ডান হাত উঠে এলো। একটি চোরের, একটি ব্রাহ্মণের, আর তৃতীয়টি রাজার। এতখানি বলে বেতাল বলল, বলো তো মহারাজ, এই 3 জনের মধ্যে কে হরিদত্তের পিণ্ড পাওয়ার অধিকারী? শাস্ত্র ও যুক্তি দিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। রাজা বিক্রমাদিত্য বললেন, চোরের। রাজা তাকে পালন করার জন্য 1000 স্বর্ণমুদ্রা পেয়েছিলেন, কিন্তু চোর তার ছেলের জন্য সবকিছু দিয়ে গেছিল। আর মোহিনীর মা তাকে কথা দিয়েছিল ছেলে তারই হবে। এই উত্তর শুনে বেতাল বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, তুমি মহান, তুমি সত্যি বিদ্বান ও ন্যায়পরায়ণ। তবে আমার আগের শর্তের মতন আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল সঠিক উত্তর পেয়ে ফের গাছে গিয়ে উঠল, আর রাজা বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে চাপিয়ে ফের পথ চলতে লাগলেন। এবার বেতাল তার 49তম গল্প বলতে শুরু করল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।